এদিকে রান্না হয়েছে বেগুন আলু আর পুকুরের জাপানি পুঁটি। এখন মাটি চাষের কাজ চলছে আর প্রচুর পরিমাণে বক তার পিছনে পিছনে ঘুরছে। ওখানে একটা বাঁধবে টেনে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল আবার চলে এসেছি। বৃষ্টি হচ্ছে হালকা 2-1 ফোঁটা করে। তো সেই সঙ্গে সঙ্গে আমি ছিপ নিয়ে চলে এসেছি পুকুরে একটু ছিপ ফেলবো বলে। তো যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই যে ছিপ ফেলবো বলে আমি একটা বাটিতে কিছুটা আটা নিয়ে এসেছিলাম, সেই আটাটা জল দিয়ে মেখে নিচ্ছি। এই আটাটাকেই কিন্তু আমি চার হিসাবে ব্যবহার করব। আর এদিকে বড়শিতে কিন্তু চার দেওয়া হয়ে গেছে, এবার বড়শিটা জলে ফেলবো। জলের উপর বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এই ওয়েদারটাই কি আর চুপ করে বসে থাকা যায় ছিপ না ফেলে? তো আমি মাকে বলে চলে এসেছি, মা বলছে ভিজে যাবে, তাই আমি বললাম না একটা আম গাছতলায় বসবো, বসে ছিপটা ফেলবো, আমি ভিজবো না। একটা মাছ পেয়েছি কিন্তু। এবার তো ছেড়ে দিতে হবে মনে হয় না? রূপচাঁদ কিন্তু বড় হয়েছে ভালো। বেশি জল ঘেটো না এই সময়। রূপচাঁদ ধরলো একটা ছোট্ট, বড় হয়েছে বেশ। সব তো জাপানি পুঁটি পড়ছে সাথী। হ্যাঁ, এই পুঁটি মাছই তো এখন নিতে বলেছে মা। আর পোনা মাছ আছে, তবে এখন জল বেশি বেড়ে গেছে না, নাও ধরতে পারে। একটু কম জল হলে পোনা মাছটা পড়ে। এক্ষুনি ছাড়িয়ে যাচ্ছিল। ও সাথী, বৃষ্টি তো জোরে পড়ছে, ওঠো ওঠো ওঠো, হয়ে গেছে না এক সাঁজের মতো। এসো এসো এসো। মাগুর মাছ ছাড়াতে পারো না? দাঁড়াও যাচ্ছে। মাগুর মাছটা পেটে ডিম হয়েছে জানো? এই দেখো, এটা ছাড়িয়ে দাও না। কি ছাড়াবো, নিয়ে আসো দেখি। লাফাবে না তো? না না, এই মাগুর মাছটা কিন্তু মা আর বাবা খাবে। প্রথমত আরো অসুস্থ, দ্বিতীয়ত বাবা কাঁটা মাছটা খেতে পারে না সেইভাবে, সব প্রায় ওই জাপানি পুঁটিই পেয়েছি। তো তুমি আর কতক্ষণ, তুমি ওঠো। ওঠো। নেশা একটা বিরাট নেশা, তুমি বোঝো না, এবার যা ঠোকর দিয়ে যখন টানে না। আমার ঠোকর দিচ্ছে কিন্তু এই মাছ ধরার নেশায় না ওঠা যায় না। একবারে ছিপ নিয়ে ফেললে আমি
কিন্তু অনেকক্ষণ তো বলছি শরীর খারাপ করবে, ওঠো কিন্তু। জল পড়ছে, একটু একটু গায়ে পড়ছে, বৃষ্টিটা হালকা আবার একটু ধরে এসছে তো। হ্যাঁ রে, একবারে উঠতে বলেছি, ওঠো। আরে একবারও উঠে আর কিছু হবে না, একবার এই দেখো এইটাতেও দিয়ে উঠে তাহলে যে সমস্ত দর্শক বন্ধুরা তোমার প্রশংসা করে আমি তাদের কাছে নালিশ করব। তখন দিয়ে বৃষ্টি হচ্ছে এক্ষুনি কিছু হলে। এইটা কিন্তু লাস্ট, কিন্তু মাছ তো হয়ে গেছে। মাছ হয়ে গেছে তবু একটা ওই থেকে এই দেখো। ওঠো ওঠো ওঠো, আরে ওঠো না তুমি। আচ্ছা ঠিক আছে, ওঠো, এসো এসো, আমি আর কিন্তু যাবো না, ওঠো। এই ধরো 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 ধরো। আচ্ছা তুমি যা হয়েছে হয়েছে, শোনো, চলে এসো চলে এসো। জল জল ছিটছিল নাকি খালে? ওই আইল দেখছিলাম, ওই ধরো ওই ঘুম মারছিলাম। হ্যাঁ, তো ওই কাকা মাঠে গেছিল কাজ করতে, দেখতে দেখতে এক জায়গায় দেখে প্রচুর শাপলা হয়েছে। কাকা শাপলা তুলে এনে নিজেদের জন্য রেখেছে, আবার ফের আমাদেরকে দিয়ে গেছে। আর এই শাপলা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা, ছিপে কত মাছ পেয়েছি, সঙ্গে একটা কিন্তু মাগুর মাছ পেয়েছি। সব পুঁটি মাছ, জাপানি পুঁটি। হ্যাঁ, আজকে এই এত জল বেড়ে গেছে না, বড় মাছ আর ধরেনি। চলো এসো। ছিপ ফেলে যে মাছ ধরেছি সেই মাছ দিয়ে বেগুন আলু একটা তরকারি হবে। আর বিপ্লব বাবু আবার ইয়ে করছে, আবদার করছে যে কাকা যে শাপলা দিয়ে গেছে এই শুকনো চিংড়ি মাছ দিয়ে শাপলাটা রান্না করতে হবে। মা বলছিল একখান তরকারি করতে, কিন্তু সেটা আর বিপ্লব বাবু শুনছে না। এই শাপলাই আজকে খাবে, তাও আবার শুকনো চিংড়ি দিয়ে। সবকিছুই আমার হাতের কাছে দিয়ে দিয়েছে, আমি কিন্তু ওগুলো নিয়ে বসিনি। হ্যাঁ আচ্ছা, সাবধানে দাও, বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাও। মা এখন একটু বাজারে যাচ্ছে প্রেসার চেক করাতে, তো আমরা যাচ্ছিলাম। তা মা বললো যে পাশে একজন মামি আপনারা অনেকবারই দেখেছেন, ওই মামির সঙ্গে মা যাচ্ছে। মামিও বাজারে একটু দরকার আছে, মামি যাচ্ছে, সেই সঙ্গে মাও যাচ্ছে। আর এই চিংড়ি মাছটা আমি অল্প দিলাম, কারণ এতে সবকিছুই খোসা যেটা থাকে ঝেড়ে মুছে ফেলে দেওয়া। এগুলো একটু বড় চিংড়ি ছিল, তো সেগুলোই শুকনো করেছিলাম যাতে শাঁসটাই রয়ে গেছে, ভেজালে কিন্তু ফুলে অনেকটা হয়ে যাবে। বেগুন কিভাবে খাবে? লম্বা লম্বা করে? তুমি যেভাবে খাওয়াবে ওটা কোনো সমস্যা না। বেগুনগুলো কিন্তু হেবি জালি দাও। হ্যাঁ হ্যাঁ, আমি যেহেতু আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটেছি, সেই কারণে কিন্তু আলুগুলো একটু লম্বা লম্বা করে কাটবো। যেমন সবজি তেমন সুন্দর করে কাটলে দেখতেও ভালো লাগে, আর অন্য অন্য রকম ভাবে কাটলে সেটা আবার দেখতেও খারাপ লাগে। দেখুন আলুগুলো লম্বা লম্বা করে নিয়েছি। আর এই যে সে কাকার দেওয়ার শাপলাগুলোও কাটতে বসে গেছে। আবার কাকাই শাপলা তুলেছে, ছুটে ছুটে এসছে, ও বৌমা করে হাঁকছে, হেঁকে আমাকে দিয়ে গেল কাকা। সকাল থেকে বৃষ্টি তার একঘেয়ে সুর সবাইকে শুনিয়ে চলেছে। গ্রাম বাংলা ভিজে যাচ্ছে বৃষ্টির অঝোর ধারাতে। মাঠে হয়তো এই মুহূর্তে চাষিরা কাক ভেজা হয়ে নিজেদের জমির কাজ করছেন। তবে এই মুহূর্তে সবজির দাম বাজারে বেশ ঊর্ধ্বমুখী, কারণ বৃষ্টির কারণে সবজি সেভাবে হবে না। এই সময় পশু পাখিরাও নিজেদের আশ্রয় নিয়ে ব্যস্ত আছে। মানুষ যে যার কাজে প্রতিনিয়ত
ছুটে চলেছে। বৃষ্টির জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু চাষি ভাইদের মনে যথেষ্ট আনন্দ, কারণ ধান চাষের জন্য প্রচুর বৃষ্টি লাগে, আর বৃষ্টির জল ধান চাষের জন্য যথেষ্ট উপকারী। অন্য চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুল, উফ, দেখতেও তো ভালো লাগছে। এদিকে রান্না হয়েছে বেগুন আলু আর পুকুরের জাপানি পুঁটি। বর্ষার দিনে সকাল সকাল গরম ভাতের সঙ্গে গরমা গরম পদ, আর এদিকে এক বাটি মাছের ঝোল। কি আনন্দ! থ্যাংক ইউ সাথী, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ বলবে পরে, আগে তাড়াতাড়ি খেয়ে নাও, নিয়ে মাঠের দিকে যাও। বাবা খেয়ে মাঠে গেছে, গাড়ি আসছে মাঠে। আচ্ছা, ওই চাতরে আজকে ধান ছড়ানো হবে, আর ওই যে চাষ করা হবে, যে জমিটা ধান ফেলা হবে, প্রথম 2 চাষ দিতে হয়। প্রথম 1 চাষের জন্য আজকে বড় গাড়ি আসছে, তোমার একটু যেতে হবে। বেশ ভালোই। ওদিকে দেখুন বিপ্লব বাবু কিন্তু 1 বাটি মাছের ঝোল পেয়ে ভীষণ খুশি। আর এখন যেতে হবে মাঠে। তুমি যাও, আমি একটু পরে যাব, ঠিক আছে? শাড়িগুলো চেঞ্জ করি, বাসন টাসনগুলো ধুয়ে তারপর যাব। আচ্ছা, ঠিক আছে। এখন মাটি চাষের কাজ চলছে, আর প্রচুর পরিমাণে বক তার পিছনে পিছনে ঘুরছে, কারণ মাটি চাষের পরে যে পোকামাকড়গুলো পাওয়া যাবে, সেই পোকামাকড়গুলো এই বকগুলো কিন্তু খুঁটে খুঁটে খাবে। আমাদের জমি একটা বড় গাড়িতে চাষ করছে, আর ওই দেখুন পাতার ডালে আরও একটা বড় গাড়ি পাশের প্রতিবেশীদের জমিটা চাষ করছে। ওই দেখুন বেরোচ্ছে। তোরা জল সব ছিঁচে দিচ্ছ কেন? চাদর পরার একদম ছিঁচতে হয় বাবা বলে, বাবা ছিঁচতে বলে। ও আর কতটা ছেঁচা হবে? ওটা শুকিয়ে দিতে হবে। আচ্ছা, ওই যে দেখুন বাবা ওদিকে দাঁড়িয়ে আছে, আর এই যে চাদরটা, এই চৌকো একটা বেড়ির মধ্যে যে জলগুলো জমে আছে, ওই জলটা নাকি পুরোটাই বার করে দিতে হবে। তো এখন আল কেটে দিলে জলটা বেরিয়ে আসবে, আবার বাইরের জলটাও ওখানে মিশে যাবে। তো আল না কেটে একটা গর্ত করে নিয়েছে কোনায়, নিয়ে ওখানে জল আসছে, একটা পাত্রে দিয়ে সেটাকে ছিঁচে বার করে দিচ্ছে। ওই যে দেখুন পুরো চাদরের জলটা একে একে কিন্তু এই যে একটা রাস্তা তৈরি করে দিয়েছে, ওখান থেকে নেমে আসছে, আর এখানে বিপ্লব বাবু ছিঁচে দিচ্ছে জলটা। আর ওদিকেও বাবা চারিপাশেও যত সম্ভব একটা হালকা ড্রেন টাইপের কেটে দেবে, যেন চারিদিক থেকে জলটা ড্রেন দিয়ে ওই যে বিপ্লব বাবু একটা কোনায় গর্ত করেছে, ওই গর্তে চলে আসে, তাহলে জলটা ছিঁচতেও সুবিধা হবে। বাবাও কিন্তু একে একে হাত লাগিয়ে দিয়েছে। দেখুন আস্তে আস্তে কিন্তু জলগুলো সরে আসছে, আর মাটিটাও দেখা যাচ্ছে। এর উপরেই কিন্তু সেই বীজ ধান যেটা কেনা আছে ওটাই ফেলতে হবে। তাতে করে পলি পড়ে গেছে, একটু আঙুল টানা দিলে ভালো হয়, সেই কারণে একটু ধরে দেওয়া হচ্ছে। তো মূল বিষয়টি যেটা হলো, বাবা যেটা বোঝাতে চাইলেন, চাদরের বাইরের অংশে কি পরিমাণে জল আছে বা নেই সেটা বড় প্রশ্নই নয়, বরং বীজতলা ফেলার আগে চাদরের ভিতরের অংশ সব থেকে বেশি যত ভালো করে সম্ভব তার মাটি তৈরি করতে হবে। মাটি সব থেকে ভালো করে নরম করতে হবে। উপরি অংশে ছেলা এবং ঘাসের অংশ একেবারে পরিষ্কার করে বাইরে ফেলে দিতে হবে। তবেই যে ছোট্ট ছোট্ট ধানের বীজ সেগুলো কিন্তু সুন্দরভাবে তারা বেড়ে উঠতে সাহায্য হবে তাদের, যার জন্য এত খাটতে হয়। ওই যে চাদরের জলটা পুরো সব ছিঁচে বার করে দিয়েছে, আর ড্রেন করে দিয়েছে। এবার জমে গেলে অল্প অল্প বার করে দেবে। আর বাবা আর বিপ্লব বাবু ওদিকে দুজনে মিলে হাত টানা দিয়ে দিয়ে যে ঘাসগুলো থাকে সেই ঘাসগুলো ফেলে দিচ্ছে, কারণ ওই বীজতলা ফেলার পরে ঘাস উঠলে বীজতলার যে চারাগুলো ঠিকঠাক হবে না, যার কারণে ওই যে দেখুন ওই মুঠো করে করে ঘাস সব ফেলে দিচ্ছে।
এতক্ষণ ধরে আমরা যে কাজটি করলাম সেটি হয়ে গেছে। এবার আমাদের মই দিতে হবে। আমাদের মাটিটা নাকি খুবই সুন্দর হয়েছে বাবা বলল। এটি আমাদের পাশের প্রতিবেশীদের বীজতলার চাতর, আর এই অংশটা আমাদের বীজতলার চাতর আমরা তৈরি করছি। মাটিটা খুব সুন্দর হয়েছে অন্যান্য বারের থেকে। সুন্দর অর্থাৎ মাটিটা অন্যান্য বারের থেকে একটু বেশি নরম হয়েছে। আর বাবা ওই মই দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ একটা সোজা লম্বা তক্তা দিয়ে মাটিটাকে সমান করার কাজ চলছে। এক্ষেত্রে অনেক সময় গরু দিয়ে করা হতো প্রাচীনকালে, কিছুদিন আগেও পর্যন্ত হয়েছে। আর বাবা এখন এইভাবে করছে কারণ মাটিটা এত সুন্দরই নরম হয়েছে যে কাজটা অনায়াসেই আমরা হাত দিয়ে এইভাবে করে নিতে পারবো। বাবা কিছুক্ষণ করবে, তারপরে আমি আবার বাবাকে হেল্প করব। কষ্ট হয়ে যাবার একটাই কারণ, এই কাজটা শুধু যে সমান করা হচ্ছে তা না, মানে এমনভাবে করা হচ্ছে যেন কোনো অংশে জল না জমে, কোনো জায়গায় যেন মাটি নিচু না থাকে, কোনো জায়গায় যেন উঁচু না থাকে। এই কাজটা হয়তো আমরা বাইরে থেকে দেখতে খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু এই কাজটা যথেষ্ট কঠিন এবং অনেকটাই বুঝে করতে হয়, যার জন্য বাবা প্রথম কথাই বললো যে কষ্ট হচ্ছে। এই কাজগুলো যারাই করে সবারই কষ্টই হয়। বেশ কিছুক্ষণ করলাম জানেন তো, তারপরে বাবা আবার হাত লাগিয়েছে। আর এই যে কাজটা আছে দেখুন, খুব সূক্ষ্মভাবে করছে বাবা। এই কাজটা সম্ভবত আমি পারবো না, তবে আমি একবার দেখে চেষ্টা করবো এটা করার। বাবা করছে, এরপরেই কিন্তু ধান পড়বে। কোথায় যাচ্ছ লাঠি সোটা নিয়ে? এই দেখো ওইদিকে ক্যামেরাটা ঘোরাও, ওরা দেখো ওই পাখি বসবে বলে নেট দিয়েছে। ওই ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওরকম নেট দেবো। হ্যাঁ বাবা তো এইটা করছে। হ্যাঁ, ততক্ষণে দেখি আমি কয়েকটা লাঠি চারিদিকে পুঁতে দিই। নেটটা টানাতে হবে তো। ও লম্বাগুলো সাইডে দিয়ে দিচ্ছি তাহলে। লম্বা লাগবে মাঝখানে, চারি সাইডে মিডিল হচ্ছে দেখো তো। এটা কি একটা ভাগ করে নিচ্ছ নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ। বাবা ওই রকম করে করে দিচ্ছ কেন? এটা জল সবে ড্রেন। ও বাপ বেটা মিলে মাঠের কাজ করছে, করতে করতে দুজনেরই জল পিপাসা পেয়েছে। তো বিপ্লব বাবু এসে জলটা খেয়ে যাচ্ছে, আর বাবা ওই যে দেখুন ড্রেন তৈরি করে দিচ্ছে জলটাকে ড্রেনে যাওয়ার জন্য। পুরো চাদরটাকে শুকনো হতে হবে। তো এখন বাবার ধারে জলের পাটটা নিয়ে বিপ্লব বাবু যাচ্ছে। আর এদিকে মা ধানগুলোকে রেডি করছে ছাত্রে ছড়ানোর জন্য, ওগুলোকে এইভাবেই রেডি করতে হয়। আর মায়ের স্টুডেন্টরা এসে পড়াশুনো শুরু করে দিয়েছে। তোমরা সবাই ভালো আছো? বাহ, পড়ো পড়ো। ধানের কলা হয়ে গেছে, বেশি শিকড় বেরোয়ার জন্য জড়িয়ে গেছে। ও ভাই ধানের কি নাম গো? এটা হচ্ছে সন্তোষী।
আমাদের চাতরে বীজতলা ফেলা হয়ে গেছে, আর মা একটু দেখতে এসছে, বাবা উঠে এসছে চাতর থেকে। এই যে এদিকে চাতরে যতটা পরিমাণ ধান ফেলতে হতো সবটাই ফেলা হয়ে গেছে। আর এই যে লাঠিগুলো বিপ্লববাবু পুঁতে রেখেছে, এবার জালটাকে বার করছে, এই জালটাকে টানানো হবে। তো তার কারণে এখন শুভম, কোমল আর বিপ্লববাবু তিনজন মিলে টানাবে। না, মেনলি আমাকে কোমল হেল্প করবে আর শুভম আমাদেরকে এন্টারটেইন করবে। কাজটা এখন আমরা করব, সেই কাজে আমরা শুভমকে আমাদের দলপতি হিসেবে মেনে নিলাম। শুভম আমাকে ভালো ভালো আইডিয়া। তো যে বিষয়টি ঘটলো, জালের মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে। এই জালটাকে আমরা পুনরায় একবার এই জায়গাটায় পাতার মতন করে সেই রকম ভাবে বাড়াতে হবে, তার জন্য একটু জালের উপরে কাজ করতে হবে। তো আপাতত জালটা আমি এখন পাততে পারছি না, কিছুক্ষণ পরে পাতবো। তো এখন জালটাকে রেডি করে নিয়ে আবার মাঠে এসছি, আর এখন মাঠে আবার মা এসছে সঙ্গে। মা সবটা বলে বলে দিচ্ছে, সেইভাবে হচ্ছে। কারণ এই জালটাই এই কাজের জন্য ছিল না, সেটাকে আবার সেট করতে হয়েছে। এই ঘুঘু বসছে, যে ধান ফেলেছি ধান খেতে ঘুঘু আসছে, তো ঘুঘুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জাল দেওয়া হবে। এবার কি করবে? আমি নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? তুমি নামো, নেমে একটু টান করে দেখো। এটা খোপায় দেবো, তাই তো? ওই যে দেখুন, এই যে আমাদের এই চাদরটা ঠিক ওই দূরে একটা পাশের চাদর দেখা যাচ্ছে, ওই চাদরটার মতোই কিন্তু আমরাও এই মানে যে ফাঁস জালগুলো হয়, সেই ফাঁস জালগুলো উপরে একটা ছাউনি আকারে দিয়ে দিয়েছি, যাতে ঘুঘু দেখে ভয় পেয়ে আর এই যে তোলা ফেলা হয়েছে এইগুলো এসে যেন ঘেঁটে না দেয়। আর ঘুঘু আবার এই ধান খেতেও খুব ভালোবাসে, এই সময় যেমন ঘাঁটবে তেমন কিন্তু ধানগুলো খেয়েও নেবে। তো এখন বিপ্লববাবু সেই ব্যবস্থাটাই করে ফেলছে। তো আমাদের বাঁধাটা আপাতত শেষ হয়েছে। এখন এই বাবাই যে দেখুন মধ্যে, তো এখন অবশেষে বিপ্লববাবু একা পাচ্ছিলেন না দেখে শেষমেশ কোমলও নেমে পড়লো। এতক্ষণ কোমল ওপর থেকেই সাপোর্টটা করছিল, এবার একটা লাঠি পোতার জন্য দুই ভাইকে একসঙ্গে হাত মেলাতে হলো, কিন্তু নিজেই নেমে পড়লো মাঠের মধ্যিখানে। নেমে দুই ভাই মিলে প্রেসার দিয়ে দিয়ে ওটাকে করছে। আর ওই যে ছোট্ট মিলি টুকটুক করে কিন্তু দাদার হাতে, আর যতক্ষণ আমি মাঠে ছিলাম আমাদের দুজনের হাতেই কিন্তু ও দড়িটা দিচ্ছিল। আর যখন যেটা প্রয়োজন পড়ছে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটে গিয়ে ও কিন্তু সেগুলোই এনে দিচ্ছে। তো এই যে বিপ্লব বাবু এখন কিন্তু আবার এইটাতে লেগেছে, আর ওই মুগুরটা হাতে নিয়ে গেছে, সবগুলোকেই একবার একটু চেষ্টা করছে যেন উঠে না যায়, যার কারণে হাতুড়ির মতো ঠুকঠুক করে মাটির নিচে বেশিটা দিয়ে দিচ্ছে। তো বীজতলা যেটা ফেলার দরকার ছিল সেটা ফেলে যেরকম ভাবে একটা মানে সুরক্ষিত রাখতে হবে, তো সবসময় তো এইখানটা এসে একজন পাহারা দিতে পারবে না, যার কারণে ওই ফাঁস জাল যেগুলো আছে ওগুলোকেই উপরে টানানো হলো ঘুঘুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য। তো বন্ধুরা, পর্বটা আর বাড়াবো না, আপাতত এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর আমাদের ছাড়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। সবশেষে আমি যেটা বলি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার। তো বন্ধুরা, যে বীজতলার কাজটা ছিল সেটা আপাতত শেষ করেছি। আর এই বীজতলার কাজে কিন্তু মিলি প্রচুর সাহায্য করেছে, টুকটুক করে পাক্কা বুড়িদের মতো। আর কোমল তো এখন দাদা যাবে থেকে বাড়ি আসছে, দাদা ছাড়া চলে না কোমল। আর কোমল কিন্তু খুব ভালো হাসতে পারে। আমাকে একজন দর্শক বন্ধু কমেন্ট করেছে যে তোমার কোমল দা ওর কি শুধু হাসতেই জানে? কোমল যেমন শান্তশিষ্ট তেমন কিন্তু খুব ভালো ছেলে, আর দাদার হাতে হাতে সবসময় কিন্তু করে কাজ করে দেবে, যেমন যে কোনো কাজ। আজকে যেমন আলটা দেওয়া হচ্ছিল ও দিয়ে দিল, জল ছেঁচার একটু দরকার ছিল কোমল কিন্তু জলটাও ছেঁচে দিল। তো ক্যামেরাও মাঝে মাঝে যখন আমি কাজে ব্যস্ত থাকি কোমলে কিন্তু ধরে। আর মিলি যাকে বলে পাক্কা বুড়ি মতো, মিলি একটু দড়ি দরকার, মিলি সঙ্গে সঙ্গে দড়ি টেনে দিল। আর সব থেকে বড় কথা, মিলির চুলটা কিন্তু খুব সুন্দর, বারবি ডলের মতো সিল্কি। তো বন্ধুরা,
পর্বটা আর বাড়াবো না, আপাতত এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।